আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালের সেশনে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তরঙ্গ অধ্যায়ের স্থির তরঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে স্থির তরঙ্গ কী এটা জানার আগে আমাদের জানতে হবে যে তরঙ্গের উপরিপাতন নীতিটি কী। যেমন ধরো একটি আবদ্ধ বালতির মধ্যে যদি আমরা খাড়াভাবে একটি ইটের টুকরো ফেলে দিই তখন দেখা যাবে এখানে একটি তরঙ্গের সৃষ্টি হবে। কিন্তু কী হবে, এই যেই জায়গাতে আমরা ইটের টুকরোটি আমরা ফেললাম সেখান থেকে একটি তরঙ্গের সৃষ্টি হবে এবং সেটি সামনের দিকে অগ্রসর হয়ে বালতির যে সারাউন্ডিংস বা আবদ্ধ স্থানে এটা বাধা পেয়ে এটা আবার তার আগের অবস্থানে ফেরত আসার চেষ্টা করবে। এখানে একটি তরঙ্গ প্রতিফলিত হচ্ছে, তার মানে একটা তরঙ্গ সৃষ্টি হচ্ছে এবং সেটা আবার একটি প্রতিফলক প্রান্তে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়েছে। তখন দেখা যাবে যখন এই তরঙ্গটি ফেরত আসছে তখন দুটি তরঙ্গের উপরিপতন হবে। তাহলে উপরিপতন হলে কি হয়, সেক্ষেত্রে আমরা এই উপরিপতন নীতিটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা খুব সহজেই উপরিপতনের ফলে যে তরঙ্গটি সৃষ্টি হবে সেই তরঙ্গের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারি। ধরো এখানে এক্স অক্ষ বরাবর আমরা চিন্তা করছি যদি তরঙ্গ বিপরীত দিক থেকে পরস্পর অগ্রসর হচ্ছে। এই তরঙ্গটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এবং এটি সরণ হচ্ছে y1 বা এটাকে আমরা বিস্তার বলতে পারি। এটি হচ্ছে প্রথম তরঙ্গ এবং একই সরলরেখায় আরেকটি তরঙ্গ তার বিপরীত দিয়ে অগ্রসর হচ্ছে। এই তরঙ্গটিকে এটার সরণ এটাকে আমরা y2 দিয়ে প্রকাশ করছি, এটা বিপরীত দিয়ে অগ্রসর হচ্ছে। তাহলে দুটি যখন বিপরীত দিকে অগ্রসর হবে কোনো এক সময় তারা দুজন উপরে লেপিত হবে বা একটা মুখোমুখি হবে, যেটাকে আমরা সুপার পজিশন বলে থাকি। যখন মুখোমুখি হবে তখন তরঙ্গটির অবস্থান কি হবে, তখন আমরা যদি এটার অবস্থানগুলোকে আমরা দেখাতে চাই, ধরো প্রথম তরঙ্গের অবস্থান ছিল আমাদের এইরকম, এটি হচ্ছে y1 এবং দ্বিতীয় তরঙ্গটি ছিল আমাদের এইরকম, এটি হচ্ছে y2। এটি ছিল আমাদের y2 এবং এটি ছিল আমাদের y1। তখন দেখা যাবে এই দুইটি তরঙ্গের লব্ধির ফলে একটি নতুন তরঙ্গের সৃষ্টি হবে এবং সেই নতুন তরঙ্গের সরণটি হবে এই দুইটি তরঙ্গ, এদের যে সরণ এদের পৃথক পৃথক সরণের বীজগাণিতিক যোগফলের সমান, বা আমরা এটাকে বীজগাণিতিক যোগফল না বলে ভেক্টর যোগফলও বলতে পারি। ভেক্টর যোগফল বললে এটা স্পেসিফিক হয়। তাহলে তখন এই তরঙ্গটি দেখতে আমাদের এরকম হবে, একটু বড় হয়ে যাবে। তার মানে তখন আমরা এই তরঙ্গটার সরণ এটাকে y সমান আমরা লিখতে পারবো y1 প্লাস y। এটা মুখোমুখি হওয়ার পরে এরপরে আবার যে যার জায়গায় ফেরত যাবে, y1 এদিকে চলে যাবে, y2 এদিকে চলে যাবে। তার এই বিবৃতিটাকে আমরা এভাবে লিখতে পারি যে কোনো কণার উপর একই সময়ে দুটি তরঙ্গ যদি আপতিত হয়, সেটি বিপরীত দিক থেকে আপতিত হয়, তখন সাম্যাবস্থান থেকে কণাটির লব্ধি সরণ হবে। এই যে আমরা যে কণাটি পেলাম এটার যে লব্ধি সরণ হবে তরঙ্গ দুটির পৃথক পৃথক সরণের বীজগাণিতিক সমষ্টি সমান। এটাকে আমরা ভেক্টর সমষ্টির সমানও লিখতে পারি। এখানে লিখলে আমাদের কোনো ত্রুটি হবে না। এখন এখানে দুটি তরঙ্গ একই দশায় ছিল বলে আমরা দুটো যোগ করেছি, y হচ্ছে y1 প্লাস y2। ধরে নাও এই তরঙ্গটির সরণ হচ্ছে 5 সেন্টিমিটার, এটি সরণ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা যে লব্ধি যে তরঙ্গটি পেলাম সেটা সরণটি হবে 5 যোগ 3 8 সেন্টিমিটার। কিন্তু এখন যদি এমন হতো যে এই তরঙ্গটি বিপরীত দশায় আসছে, ওই ক্ষেত্রে আমরা কি করতাম, এই তরঙ্গটি ধরো বিপরীত দশায় আসছে এইভাবে, তখন আগে যদি আমরা এটাকে +3 চিন্তা করি, এখন আমাদের এটাকে চিন্তা করতে হবে -3। এখন যদি আমরা সেই 5 এর সাথে -3 যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো 2। তখন দেখা যাবে আমাদের এই তরঙ্গটি এই অবস্থা প্রাপ্ত হবে, ছোট হয়ে যাবে। এই জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অথবা y1 প্লাস মাইনাস y2 দিয়েও লিখতে পারি। যদি আমরা এখানে মাইনাস করি তখন কিন্তু এটার মানটা আমরা প্লাস ধরে নেব। এটা যদি 5 হয় এটা হচ্ছে 3, 5 - 3 হচ্ছে 2। আমরা মাইনাসে যাওয়ার দরকার নেই, আমরা
প্লাস দিয়ে লিখবো, কিন্তু বিপরীত দশায় হলে এটা সরলটাকে আমরা নেগেটিভ ধরে নিব, কারণ সরল হচ্ছে আমরা জানি একটি ভেক্টর রাশি। তাহলে এটি হচ্ছে আমাদের তরঙ্গের উপরিপাতন নীতি, এটি খুবই গুরুত্বপূর্ণ এই ওয়েভ মেকানিক্স বোঝার জন্য। তাহলে আমরা এরপর চলে যাচ্ছি এই স্থির তরঙ্গ বলতে আমরা আসলে কি বুঝি। তাহলে স্থির তরঙ্গের ক্ষেত্রে এমন হবে, সংখ্যাটি হবে আমাদের এরকম যে সীমাবদ্ধ মাধ্যম, অল্প অংশ জায়গা জুড়ে, বড় কোনো মাধ্যম নয়, সীমাবদ্ধ মাধ্যমে দুটি পরস্পর বিপরীতমুখী অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের ফলে, দুটি পরস্পর বিপরীতমুখী অগ্রগামী তরঙ্গের উপরিপাতনের ফলে যে নতুন তরঙ্গের উৎপত্তি হবে সেটাকে আমরা বলবো স্থির তরঙ্গ। কিন্তু আগে আমাদের বিবেচনায় নিতে হবে যে অগ্রগামী তরঙ্গগুলো উপরিপাতিত হবে, তাদের বিস্তার একই হতে হবে এবং তাদের পর্যায়কাল বা কম্পাঙ্ক অথবা তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, সমান হতে হবে। আমি আবারও বলছি, এই সংখ্যাটি একটি সীমাবদ্ধ মাধ্যমে দুটি বিপরীতমুখী অগ্রগামী তরঙ্গ যাদের পর্যায়কাল, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয়, এদের উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গের সৃষ্টি হয় সেটিকে বলা হবে স্থির তরঙ্গ। এখন আসলে তরঙ্গ স্থির কেন বলা হয় এটিকে আমরা, কারণ আমরা জানি তরঙ্গ সবসময় সামনের দিকে অগ্রসর হয়, এটাকে আসলে এটা স্থির বলতে এটা শক্তির যে সীমাবদ্ধতা এই দিকে ইঙ্গিত করা হয়েছে, তার মানে এটার শক্তিটা একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে সীমাবদ্ধ থাকে, এই জন্য এটাকে বলা হয় স্থির তরঙ্গ। কারণ আমরা জানি তরঙ্গ সৃষ্টি করতে গেলে প্রত্যেকটি এই স্থির তরঙ্গের ক্ষেত্রে কিছু কিছু বিন্দুর অবস্থা নির্দিষ্ট করা থাকে, সেগুলোকে আমরা বলবো সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু। এরকম আমরা যদি চিন্তা করি, এরকম মাধ্যম যদি চিন্তা করি, সীমাবদ্ধ মাধ্যম, তরঙ্গ এভাবে যাচ্ছে, এইভাবে আমরা চিন্তা করছি। তখন এই তরঙ্গদ্বয়ের পরিপাতনের ফলে কোথাও কোথাও দেখা যাচ্ছে এই তরঙ্গগুলোর বিস্তার, প্রথম তরঙ্গটি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে এবং পরবর্তী তরঙ্গটি এই প্রতিফলন মাধ্যমে বাধা পেয়ে এটা আবার এইভাবে ব্যাক করছে, এটি আসবে তোমার এইভাবে ডান থেকে বাম দিকে। তাহলে কোনো কোনো বিন্দুতে দেখা যাচ্ছে তরঙ্গের বিস্তারটা সর্বোচ্চ হবে, আবার কখনো কোনো কোনো বিন্দুতে তরঙ্গের বিস্তারটি, লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হবে, যেটিকে বলা শূন্য। এই যে এইসব, এগুলোকে বলা হয় রূপ। এই স্থির তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের যে শক্তি এই রূপের মধ্যে সীমাবদ্ধ থাকে, এরা কখনো এক রূপ থেকে আরেক রূপে স্থানান্তরিত হতে পারে। এটাকে আমরা বলেছি নিস্পন্দন, মানে কোনো স্পন্দন হয় না এই বিন্দুতে, আর সুস্পন্দন মানে সেখানে সর্বোচ্চ স্পন্দন হয়। তাহলে আমরা এটা বলতে পারি যে এদের শক্তি সবসময় হয় কম্পনজনিত গতিশক্তি, কিন্তু এরা কখনো স্থিতিস্থাপক বিভব শক্তি অর্জন করতে পারে না, এবং এদের যে শক্তি এটা শুধুমাত্র স্পন্দ বিন্দু বা রূপের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই জন্যকে এই তরঙ্গগুলোকে স্থির তরঙ্গ বলা হয়। এই রূপের কণাগুলো, এই যেগুলোই বললাম যে শক্তি কখনোই এক রূপ থেকে আরেক রূপে স্থানান্তরিত হতে পারে না, আর রূপের কণাগুলোর শক্তি এই রূপের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এই জন্যই এই তরঙ্গগুলোকে বলা হয় স্থির তরঙ্গ। তাহলে আমরা এই স্থির তরঙ্গের গাণিতিক সম্পর্ক প্রতিপাদনের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব যে তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে তরঙ্গ বাহকের বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে, মানে প্রথম যে তরঙ্গটি সেটি কিন্তু বাম থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে, এই জন্য এগুলোকে আমরা অগ্রগামী, দুইটাই কিন্তু অগ্রগামী তরঙ্গ। প্রথম তরঙ্গের ক্ষেত্রে এটা যে তরঙ্গের সমীকরণ, এটা হচ্ছে a sin 2π/λ vt - x, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি।
আর দ্বিতীয় যে তরঙ্গটি এটা কিন্তু এই বদ্ধ প্রান্তে প্রতিফলিত হয়ে এটা কিন্তু বিপরীত দশায় আসছে, আর একটি দশার সঙ্গে আরেকটি বিপরীত দশা হলে তাদের মধ্যে দশা পার্থক্য হয় পাই। আর যেহেতু পরবর্তী তরঙ্গটি ডান থেকে বাম দিকে আসছে, ওই ক্ষেত্রে এটি হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। এটা সমীকরণটি হবে a sin 2 pi by lambda into vt plus x plus pi। এই পাই হচ্ছে প্রতিফলিত তরঙ্গের ক্ষেত্রে, যেহেতু এটি বিপরীত দশায় আসছে প্রথম তরঙ্গের আপতিত তরঙ্গের তুলনায়, এই জন্য আমরা এখানে এই পাইটি ব্যবহার করেছি। এখন যদি আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন এখানে অ্যাপ্লাই করি, যে তরঙ্গের উপরিপাত নীতি অনুসারে আমরা লিখতে পারবো এদের রোধী সরণ হবে তরঙ্গ দুটি পৃথক পৃথক সরণের বীজগাণিতিক যোগফলের সমান। তাহলে এই লাইনটাকে আমরা একটু লিখতে পারি, এইটাকে আমরা মডিফাই করে নিতে পারি। আমরা জানি যে সাইন পাই প্লাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, এটাকে আমরা লিখবো এইভাবে মাইনাস a সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু vt প্লাস x। এটাকে আমরা দিয়ে দিচ্ছি 2 নং সমীকরণ। তাহলে তরঙ্গের উপরিপাত নীতি অনুসারে রোধী সরণ হবে তরঙ্গ দুটির পৃথক পৃথক সরণের বীজগাণিতিক যোগফলের সমান। এটাকে আমরা যদি যোগ করে লিখি তাহলে আমরা কি পাবো, একটি হবে a sin 2 pi by lambda into vt minus x minus a sin 2 pi by lambda into vt plus x। তাহলে যদি আমরা বিয়োগ করি আমরা a কমন নিতে পারি, a কমন নিলে এখানে আমাদের সূত্র অ্যাপ্লাই করা যায় যে sin c minus sin d। sin c minus sin d যদি অ্যাপ্লাই করা হয় আমরা লিখে নিই যে sin 2 pi by lambda into vt minus x minus sin 2 pi by lambda into vt plus x। এটাকে আমরা এইভাবে চিন্তা না করে sin a minus b minus sin a plus b এটা দিয়েও চিন্তা করতে পারি, আরো সহজে হবে। কারণ sin c minus sin d সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে এটি হবে 2 cos c plus d, এটি হচ্ছে আমাদের c, এটি হচ্ছে d। এটি এবং এটি যদি আমরা যোগ করি, আমি ছোট করে লিখে রাখি এখানে, এটি হচ্ছে আমাদের c, এটি হচ্ছে আমাদের d। যদি যোগ করা হয় তাহলে c plus d by 2, এটি এবং এটি যোগ করলে কি হবে 2 pi by lambda আমরা কমন নিতে পারবো। কমন নিলে আমাদের কি আসবে, এটি এবং এটি যোগ করলে vt minus x plus vt plus x। তাহলে vt minus x plus vt plus x, তাহলে x কাটা চলে যাবে, vt plus vt হবে 2vt, এটাকে 2 দিয়ে ভাগ করলে আবার vt হবে। তাহলে এই সরাসরি আমরা লিখে নিতে পারি 2 pi by lambda into vt। একবার স্কিপ করেছি আমি লাইন, অথবা তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো যে sin a minus b minus sin a plus b হচ্ছে 2 cos a sin b। তাহলে পরে 2 cos c plus d by 2 into sin c minus d by 2 c minus d যদি আমরা করি তাহলে কি পাবো, এটার সঙ্গে এটা থেকে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা কি পাবো, খেয়াল করো 2 pi by lambda আমরা পাচ্ছি, তারপরে vt minus x minus vt minus x, vt minus vt ক্যান্সেল হয়ে যাবে, minus x হবে 2x, ডিভাইড 2 ছিল, ওই 2x কে 2 দিয়ে ভাগ করলে 2 চলে যাবে, একটি মাইনাস আমাদের আগে আসবে, এখানে শুধুমাত্র x হবে। তাহলে সমীকরণটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি minus 2a cos 2 pi by lambda into vt এবং sin 2 pi by lambda into x। এই সমীকরণটাকে আমরা এভাবে মনে রাখতে পারি। তাহলে এখানে যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে যদি আমরা ওই দিয়ে প্রকাশ করি, এগুলোকে বলা হয় এন্টি নোড, এটাকে বলা হয় নোড, এটি হচ্ছে এন্টি নোড, এটা হচ্ছে নোড, এটা হচ্ছে এন্টি নোড, এটা হচ্ছে এন্টি নোড মানে হচ্ছে সুস্পন্দ বিন্দু এবং নোড মানে হচ্ছে নিস্পন্দ বিন্দু। তাহলে আমরা একবারে পেলে এটা এইভাবে লিখতে পারি যে -2a cos 2 pi by lambda into vt sin 2 pi by lambda into x। এখন আমরা জানি তরঙ্গ যদি সময়ের সাথে অগ্রসরমান, তাহলে এটাকে আমরা ইন টার্মস অফ টাইম দিয়ে প্রকাশ করতে চাই।
তাহলে এই যে আমরা ধরে নিচ্ছি যে লব্ধি তরঙ্গের যে সৃষ্টি হচ্ছে সেই তরঙ্গ যদি বিস্তার থাকবে, সেই বিস্তারটাকে যদি আমরা ক্যাপিটাল A দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি এভাবে যে -2a sin 2π/λ x আর হচ্ছে cos 2π/λ vt। এখন এই যে বিস্তার, এটি কিন্তু একটি সরণ। আমরা যে এই দুটো অগ্রগামী তরঙ্গের উপরিপতনের ফলে যে লব্ধি তরঙ্গটি পেলাম, সেটি যে বিস্তার হবে, সেই বিস্তারটি কিন্তু হবে একটি সরণ। তাহলে এখানে আমাদের সরণ সম্পর্কিত টার্ম কোনটি আছে, এখানে কিন্তু সময়, এটা হচ্ছে সরণ। তাহলে এটাকে আমরা a এর মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে এটাকে আমরা ধরে নেব সমীকরণটাকে a cos 2π/λ। এখন আমরা জানি n হচ্ছে v/λ এবং ওমেগা হচ্ছে 2πn। তাহলে এই v/λ জায়গায় আমরা লিখতে পারবো n এবং এই 2πn হবে আমাদের ওমেগা। তাহলে আমরা এটাকে সরাসরি a cos ওমেগা t এই সূত্রের আকারে লিখতে পারবো। এখানে আমরা ধরে নেব যে লব্ধি তরঙ্গের যে বিস্তার, সেই বিস্তারটি হচ্ছে -2a sin 2π/λ x। এটিকে আমরা বলবো যে লব্ধি তরঙ্গের বিস্তার। তাহলে এটি হচ্ছে আমাদের লব্ধি তরঙ্গের বিস্তার। এই বিস্তারটি কখনো সর্বোচ্চ হবে এবং কখনো সর্বনিম্ন হবে, সেটাই আমরা কোন কোন দূরত্বে, খেয়াল করো এখানে বিস্তারের দিকে x আছে, মানে কত দূরত্ব পর পর এই বিস্তারগুলো সর্বোচ্চ হবে এবং সর্বনিম্ন হবে, সেটি আমরা এরপরে বের করার চেষ্টা করব। তাহলে এই সূত্রটি কিন্তু মুখস্থ রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা ইদানিংকালে অগ্রগামী তরঙ্গের পাশাপাশি স্থির তরঙ্গের অঙ্কগুলো খুব বেশি বেশি পরীক্ষাতে আসছে। এই সমীকরণটি আমাদের মুখস্থ রাখতে হবে। এখন খেয়াল করতে হবে, আমরা যদি মাইনাসটা বাদ দিয়েও অঙ্কটা করি, অঙ্কে কোনো সমস্যা হবে না, কারণ বিস্তার, এটা বিস্তার বোঝাচ্ছে। এখন এখানে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যে মূল যে তরঙ্গ ছিল, সেই তরঙ্গের বিস্তার ছিল a, কিন্তু এদের উপরিপতনের ফলে আমরা যে তরঙ্গটি পেলাম সেটি বিস্তার কিন্তু হয়ে গেল দ্বিগুণ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু তরঙ্গ বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সবই একরকম থাকবে, কিন্তু লব্ধি তরঙ্গের বিস্তার কি হবে মূল তরঙ্গের বিস্তারের দ্বিগুণ। এই কথাটি আমাদের মাথায় রাখতে হবে। স্থির তরঙ্গের যে গাণিতিক সমীকরণটি আমরা প্রতিপাদন করলাম, এই সমীকরণের যে বিস্তার ছিল, এই বিস্তারটির সর্বোচ্চ মান কত হবে এবং এটির সর্বনিম্ন মান কত হবে। এই কোষটা আমরা কিন্তু লিখেছি -2a sin 2π/λ x। এখন আমরা চলে যাচ্ছি লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আমরা এখানে আমরা যে চিত্রটা রেখেছিলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি বিন্দু দেখা যাচ্ছে। এই লব্ধি তরঙ্গের যে সকল বিন্দুতে, স্থির তরঙ্গের যে সকল বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়, সেই বিন্দুগুলোকে বলা হয় সুস্পন্দ বিন্দু, এবং যে সকল বিন্দুতে বিস্তারের মান সর্বনিম্ন অর্থাৎ শূন্য হয়, সেসব বিন্দুকে বলা হবে নিস্পন্দ বিন্দু বা লোড। এই ক্ষেত্রে নিস্পন্দ বিন্দুগুলোতে কোনো শব্দ শোনা যায় না, কিন্তু সুস্পন্দ বিন্দুতে সবচেয়ে বেশি তীব্রতার শব্দ শুনতে পাওয়া যায়। তাহলে আমরা দেখব কত দূরত্ব পর পর, মানে x এর মান কত হলে সে সকল বিন্দুতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো এবং x এর মান কত হলে আমরা নিস্পন্দ বিন্দু পাবো, সেগুলো আমরা এখন প্রতিপাদন করব। তাহলে সুস্পন্দ বিন্দু, তাহলে a এর মান সর্বোচ্চ হবে। এই বস্তু আমাদের ছিল -2a sin 2π/λ x। এর মান
এখন আমরা জানি এটি হচ্ছে একটি সাইন ফাংশন, আর সাইনের সর্বোচ্চ মান হচ্ছে আমরা জানি, যদি আমরা রেঞ্জ চিন্তা করি, এটি মান হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত হবে। এখন যেহেতু আমরা এখানে উপরে নিচের মানটি নিচ্ছি, যদিও 0 থেকে -1 সবচেয়ে কম মান, কিন্তু আমরা যদি বিস্তার উপরে এবং নিচে, এটি যদি +1 হয়, এটি হচ্ছে -1, তাহলে আমরা এটা বলতে পারি সর্বোচ্চ মান +-1 হবে। যদি সাইনের মান +-1 হয়, তাহলে কিন্তু a এর মানটি হবে +-2, মানে সাইনের ভ্যালু যদি +1 হয়, a এর ভ্যালু হবে -2, এবং সাইনের ভ্যালু যদি -1 হয়, তাহলে a এর ভ্যালু হবে +2। তার মানে এই কথা বলতে পারবো সর্বোচ্চ ±2a হবে যদি sin 2π/λ x equals to ±1 হয়। আর +-1 যদি হয়, তাহলে আমরা জানি সাইনের ক্ষেত্রে কোন কোন অবস্থানের ক্ষেত্রে +-1 হবে। আমরা জানি sin 90 ডিগ্রি হচ্ছে +1, এরপরে হচ্ছে sin 270 ডিগ্রি, এটি হচ্ছে -1। এটাকে আমরা লিখতে পারবো 3π/2 sin 5π/2 পরেরটি হচ্ছে 180 যোগ করলে 450 ডিগ্রি হচ্ছে এটি। তাহলে সব দিক থেকে যদি আমরা বা এটাকে যদি আমরা কম্প্রেসড ফর্মে লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারবো যে sin 2π/λ x ইকুয়াল টু হচ্ছে sin, আমরা যে কম্পাউন্ডে m ব্যবহার করেছি, এখানে আমরা কোনো অংশ m ব্যবহার করিনি, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2n + 1 π/2, এখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা। তুমি যদি এখানে n এর মান 0 বসাও, এটা হবে sin π/2, প্রথম পদটি আমরা পেলাম। n এর ভ্যালু 1 বসালে হবে 3π/2, n এর ভ্যালু 2 বসালে 5/2, এভাবে চলতে থাকবে। যেহেতু এগুলি একটি পর্যাবৃত্ত ফাংশন, বারবার একই মান পুনরাবৃত্তি হতে থাকবে, তাহলে সব দিক থেকে আমরা যদি সাইনকে ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের 2π/λ x ইকুয়ালস টু হবে 2n + 1 π/2। তাহলে এখন আমরা যদি শুধু এখান থেকে পাই ক্যান্সেল করে দিতে পারি, x ইকুয়ালস টু আমাদের কত হবে? x ইকুয়ালস টু হবে 2n + 1 λ/4। তার মানে এখন যদি আমরা আবার n এর ভ্যালুগুলো এখানে বসাই, সুতরাং x ইকুয়ালস টু হবে n এর ভ্যালু 0 হলে এটি হবে λ/4 পজিশনে সুস্পন্দ বিন্দু, n এর ভ্যালু 1 হলে এটি হবে 3 λ/4, n এর ভ্যালু 2 হলে এটি হবে 5 λ/4। এভাবে এই মানগুলো পুনরাবৃত্তি হচ্ছে। তার মানে x হলে λ/4 হবে, আমরা সুস্পন্দ বিন্দু পাবো। এটি যদি 0 পজিশন হয়, আমরা এখান থেকে বলতে পারি এই দূরত্বটুকু হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এটি হচ্ছে λ/2, এবং এতটুকু যে দূরত্ব, এটি আমাদের হবে λ/4। তার মানে আমরা বলতে পারছি λ/4 অবস্থানে আমরা কিন্তু প্রথম সুস্পন্দ বিন্দুটি এই চিত্র অনুযায়ী পেয়েছি। তাহলে আমরা সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্তগুলো এসে জেনে গেলাম। তাহলে আমরা এখান থেকে আরেকটি কথা বলতে পারি যে যে সকল বিন্দুর অবস্থান λ/4 এর বিজোড় গুণিত, সে সকল বিন্দুতেই বা সে সকল অবস্থানেই আমাদের সুস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। এরপরে আমরা চলে যাচ্ছি নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্তে। তাহলে নিস্পন্দ বিন্দুর যে ফর্মুলেশনটা, সেটা আমরা যদি লিখি, তাহলে আমাদের এরকম আসবে, হচ্ছে নিস্পন্দ বিন্দু
তাহলে এটি সংজ্ঞা হবে স্থির তরঙ্গের যে সকল বিন্দুতে রশ্মি তরঙ্গের বিস্তার হবে শূন্য, অর্থাৎ সর্বনিম্ন এ সকল বিন্দুতে আমরা কি পাবো? নিস্পন্দ বিন্দু পাবো। সে সকল বিন্দুতে প্রকৃতপক্ষে কোনো শব্দ শোনা যাবে না। তাহলে নিস্পন্দ বিন্দু এর মান সর্বনিম্ন হবে তখনই যদি সাইনের যে অংশটুকু আছে সেগুলো যদি সর্বনিম্ন হয় এবং সেই সর্বনিম্ন মানটি হচ্ছে শূন্য। তাহলে এটা আমরা আবার লিখি a equals to -2a sin 2 pi by lambda into x এর মান সর্বনিম্ন হবে যদি সেই মানটি হচ্ছে শূন্য, যদি sin 2 pi by lambda into x equals to কি হয়? 0। আর আমরা জানি sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি এই অংশগুলি sin 0 হচ্ছে 0, sin পাই হচ্ছে 0, sin n পাই হচ্ছে 0, তাহলে sin 2 পাই হচ্ছে 0, এভাবে ডট 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 চলতে থাকে। তাহলে সবটি এটাকে আমরা জেনারেলাইজড ফর্মে যদি লিখতে চাই sin 2 পাই বাই lambda into x হচ্ছে sin n পাই, যেখানে n হচ্ছে শূন্য সহ যে কোনো পূর্ণ সংখ্যা। n এর ভ্যালু 0 বসাবে sin 0 আসবে, n এর ভ্যালু 1 বসাবে sin পাই আসবে, n এর ভ্যালু 2 বসাবে sin 2 এভাবে চলতে থাকে। সব দিক থেকে যদি আমরা sin কে ক্যান্সেল করে দেই তাহলে আমরা পাবো 2 পাই বাই lambda into x হচ্ছে n পাই। এখানে n দিক থেকে ইন্টিজার পূর্ণ সংখ্যা, এখানে এর সঙ্গে কম্পাঙ্কের কোনো সম্পর্ক কিন্তু নেই। আমরা চাইলে এখানে n এর জায়গায় n ব্যবহার করতে পারি। তাহলে শুধুমাত্র x ইকুয়ালস টু কত আসবে? আমরা পাই কে যদি কেটে দিই তাহলে আসবে n lambda by 2। আমরা এখানে কিন্তু lambda by 4 ক্ষুদ্র ক্ষুদ্র গুণিতক আকারে বসিয়েছিলাম, তাহলে এটাকে চাইলে আমরা 2n lambda by 4 হিসেবে বসাতে পারি। এখন যদি আমরা n এর মানগুলো থেকে করে বসাই তাহলে কি কি মান পাবো? n এর ভ্যালু 0 বসালে আমরা পাবো x এর মান পাবো 0, n এর ভ্যালু যদি 1 বসাই 1 বসালে এটি আসবে 2 lambda by 4, মানে যেটিকে আমরা বলে থাকি lambda by 2। আবার n এর ভ্যালু যদি 2 বসাই তাহলে আসবে শুধুমাত্র আসবে lambda, এইভাবে মানগুলো পুনরাবৃত্তি হতে থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটি নিস্পন্দ বিন্দু, প্রথম নিস্পন্দ বিন্দু ছিল আমাদের 0 পজিশনে, সেখানে কিন্তু আমরা নিস্পন্দ বিন্দুটা পেয়েছিলাম। পরবর্তী নিস্পন্দ বিন্দু পেয়েছি আমরা lambda by 2 পজিশনে, সেটি হচ্ছে পরবর্তী নিস্পন্দ বিন্দু অবস্থা। তো এরপর একটি পেয়েছি lambda। তার মানে আমরা বলতে পারি একটি নিস্পন্দ বিন্দু থেকে আরেকটি নিস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে lambda by 2। একইভাবে এখানেও বলতে পারি একটি সুস্পন্দ বিন্দু থেকে পরবর্তী সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে lambda by 2, এবং প্রথম সুস্পন্দ বিন্দু ছিল lambda by 4 অবস্থানে এবং প্রথম নিস্পন্দ বিন্দু ছিল 0 অবস্থানে। তার মানে আমরা এটিও বলতে পারি যে একটি সুস্পন্দ থেকে একটি নিস্পন্দ বিন্দু অথবা একটি নিস্পন্দ বিন্দু থেকে আরেকটি সুস্পন্দ বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে lambda by 4। তাহলে এগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। এখন আমরা সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর ইয়াগুলো পেলাম। এখান থেকে আমরা এটাও বলতে পারি যে সকল বিন্দু বর্তমান যে সিনারিও ছিল যে তরঙ্গ বদ্ধ প্রান্তের প্রতিফলনের ক্ষেত্রে, যে সকল ক্ষেত্রে এই বিন্দুর অবস্থান lambda by 4 এর জোর গুণিতক হবে, সেসব বিন্দুতে কেবলমাত্র আমরা এই সিচুয়েশন বা এই সিনারিওর জন্য নিস্পন্দ বিন্দু পাবো। এখন আমরা এই সূত্রের একটি অঙ্ক করার চেষ্টা করব যাতে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়।
তাহলে আমরা এই সমীকরণের মধ্যে চলে আসি। আমরা পেয়েছিলাম a cos omega t, প্রশ্ন আমরা লিখি একটি স্থির তরঙ্গের সমীকরণ আমাদের দেয়া আছে y হচ্ছে 8 sin pi x by 6 cos 64 pi t। যেখানে x y সেন্টিমিটারে দেয়া, সেন্টিমিটারে প্রকাশিত, এবং টি এর একক সেকেন্ডে দেয়া। তাহলে আমাদের এই স্থির তরঙ্গ থেকে আমরা স্থির তরঙ্গটির বিস্তার কম্পাঙ্ক তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আর উত্তরের মধ্যে আমরা চলে যাচ্ছি। আমাদের যে সমীকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে 8 sin pi x by 6 cos 64 pi t। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের যে সমীকরণটি প্রতিপাদন করেছিলাম সেই সমীকরণটি ছিল আমাদের -2a sin 2 pi x by lambda, ওকে, এটি ছিল আমাদের একটু আগে যে সমীকরণটি আমরা প্রতিপাদন করেছিলাম। তাহলে আমাদের এই 1 এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে আমাদের 8 হবে -2a হবে 8, সুতরাং a হবে -4 সেন্টিমিটার এককে প্রকাশিত ছিল, বের হয়েছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা কম্পাঙ্ক জানবো। আমরা যদি এই অংশে কম্পেয়ার করি, দেখো খেয়াল করো, আর কি পাবো আমরা, তাহলে আমরা বলতে পারবো 2 pi by lambda ইকুয়াল টু হচ্ছে pi by 6। আমরা এই দুটি অংশ কম্পেয়ার করছি। তাহলে এখান থেকে আমাদের ল্যামডা কত আসবে, পাই বাই যদি ক্যান্সেল হয়ে যায়, ল্যামডা ইকুয়াল টু আসবে 12 সেন্টিমিটার। কারণ এখানে x এবং y, x অক্ষ বরাবর আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা জানতে পারি এবং y অক্ষ বরাবর আমরা বিস্তার জানতে পারি। 2 সেন্টিমিটারে প্রকাশিত আমাদের তরঙ্গ দৈর্ঘ্য চলে গেল, বের হলো। এখন আমরা এই অংশ থেকে বের করার চেষ্টা করি। এই দুটি অংশ যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারবো যে 2 pi by lambda into v ইকুয়াল টু হচ্ছে 64 পাই। তাহলে আমাদের এই পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে,
এই 2 টু ক্যান্সেল, এইখানে হলো 32 হবে, তাহলে v বস্তু হবে 32 ল্যামডা, তার মানে 32 ইনটু 12 সেন্টিমিটার। এই মান কি হবে? 32 ইনটু 12 হচ্ছে 320 এবং 64 খুব সম্ভবত 384 হয়, তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে। 384 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আমার তরঙ্গ বেগ বের হলো। এখন আমরা যদি কম্পাঙ্ক জানতে চাই, কম্পাঙ্ক আমাদের n হচ্ছে v বাই ল্যামডা। v ছিল আমাদের 384 এবং ল্যামডা ছিল আমাদের 12। তাহলে কি মনে হয়? এই 32 হার্টজ হয়ে থাকে। আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে দেখছি। 384 ভাগ 32 হচ্ছে 32 হার্টজ। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কে উত্তর করতে পারবো। এখন আমরা যদি বলা হতো যে দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে আমরা এই স্থির তরঙ্গটি পেয়েছি, সেই মূল তরঙ্গ দুইটির বিস্তার, কম্পাঙ্ক, তরঙ্গবেগ ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, সেক্ষেত্রেও খেয়াল করতে হবে। আমরা আগেই বলেছিলাম প্রতিপাদনের সময় যে লব্ধি তরঙ্গটির বিস্তার হবে মূল তরঙ্গের বিস্তারের দ্বিগুণ, কিন্তু বাকি সব কম্পাঙ্ক, তরঙ্গবেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো সব মূল তরঙ্গের ক্ষেত্রে যা হবে লব্ধি তরঙ্গের ক্ষেত্রেও সেটি হবে। তাহলে আমরা এভাবে এগুলো সমাধান করতে পারবো। তাহলে এখন যদি বলা হয় যে দুটি হচ্ছে স্থির তরঙ্গটির বিস্তার, এগুলো বের করো। এখন যদি আমরা প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে আমাদের এভাবে আসবে যে স্থির তরঙ্গ সেন্টিমিটারে প্রকাশিত, এটি তরঙ্গ সৃষ্টিকারী যে দুটি তরঙ্গে মিলিত ক্রিয়া উৎপন্ন হয়েছে, এটি যে দুটি তরঙ্গের মিলিত ক্রিয়ায় সৃষ্টি হয়েছে, তাদের বিস্তার কম্পাঙ্ক বের করো। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের y হচ্ছে sin pi x by 6 cos 64 pi t। আমরা দেখবো আমাদের উত্তরগুলো আগের মতোই হয় কিনা। তো এটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। 2 sin a cos b, এই সূত্র যদি আমরা জেনে চাই, এটাকে আমরা এভাবে লিখব 4 into 2 sin pi x by 6 cos 64 pi t। তাহলে 2 sin a cos b সূত্র হচ্ছে sin a plus b plus sin a minus b, তাহলে এখানে হবে 4 into sin a plus b plus sin a minus b। আমরা যদি যাই হোক, আমরা তো অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে সমীকরণ বলে রাখি ওমেগা টি দিয়ে করি, তাহলে এটাকে আমরা একটু ঘুরিয়ে করি, তাহলে আমাদের আর মাইনাসের সমস্যাটি আর আসবে না। আমরা যদি এটিকে এইভাবে লিখি যে 8 cosটাকে আগে লিখি cos, এটাকে আমরা 4 into 2 cos 64 pi t
sin পাই এক্স বাই 6। এখন আমরা 2 cos এর sin b সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে এই 2 cos এর sin b যে সূত্রটি ছিল সেটি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে সেই 2 cos এর sin b যে সূত্রটি সেটি ছিল sin a plus b minus sin a minus b। তাহলে এক্ষেত্রে হবে আমাদের sin a plus b 64 pi t plus pi x by 6, so sin a plus b minus sin a minus b। তাহলে এটি হচ্ছে আমাদের সেই সূত্রটি যেটি আমরা ব্যবহার করলাম। তাহলে এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, দুটি সমীকরণ আমরা পাবো যে 4 sin 64 pi t plus pi x by 6 minus 4 sin 64 pi t minus pi x by 6। তাহলে এটিকে আমরা যদি y1 লিখি আর একটি হবে আমাদের y2। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমরা যদি প্লাস দিয়ে লিখি তাহলে y2 হবে আমাদের মাইনাস x। এটি আমাদের কোনো সমস্যা নয়, আমরা y1 প্লাস y2 লিখি তাহলে আমাদের y1 কি হবে। তাহলে এটাকে আমরা যদি লিখি এটি হবে y1 হবে 4 sin 64 pi t plus pi x by 6। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথম যে তরঙ্গটি সেটি হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিক বরাবর। তাহলে এটাকে আমরা কার সঙ্গে কম্পেয়ার করব, একে a sin ওমেগা t plus 2 pi by lambda into x এর সাথে তুলনা করে আমরা বিস্তার পাবো 4 সেন্টিমিটার। এটাকে আমরা চাইলে মিটারে নিয়ে নিতে পারি, আগে ছিল আমাদের 8। তারপরে আমাদের ওমেগা, আমাদের বলা হয়েছে বিস্তার কম্পাঙ্ক বের করতে হবে। ওমেগা ইকুয়াল হচ্ছে 64 পাই, তাহলে 2 পাই n ইকুয়াল হচ্ছে 64 পাই, তাহলে n ইকুয়াল হবে 32 হার্টজ। আমাদের কম্পাঙ্ক চলে আসলো। এরপর হচ্ছে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, আর এই দুটি অংশ যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা লিখতে পারবো 2 পাই বাই ল্যামডা ইকুয়াল হচ্ছে পাই বাই 6। তাহলে পাই বাই কাটা চলে গেলে আমাদের ল্যামডা ইকুয়াল আসবে 12 সেন্টিমিটার। আগে আমরা 12 সেন্টিমিটারই বের করেছিলাম, সেটাকে আমরা 0.12 মিটার আকারে লিখতে পারি। আর তরঙ্গ বেগ v ইকুয়াল হবে n ল্যামডা। তাহলে আমরা 32 ইনটু এই 0.12 যদি গুণ করি তাহলে আগে আমরা পেয়েছিলাম 384, সেটি ছিল সেন্টিমিটার পার সেকেন্ড। আর এখন আমরা যদি মিটার পার সেকেন্ডে সেই মানটি বের করতে চাই সেটি আসবে 3.84 মিটার পার সেকেন্ড, অথবা এটাকে যদি সেন্টিমিটারে লিখতে চাই সেটি হবে 384 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে দেখা যাচ্ছে আমরা মূল স্থির তরঙ্গের যে তরঙ্গ উপরিপাতনের ফলে স্থির তরঙ্গের সৃষ্টি হয়েছে, সেই মূল তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য স্থির তরঙ্গটির বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সমান হলেও মূল তরঙ্গটির বিস্তার যা আমরা পেয়েছি হচ্ছে 4 সেন্টিমিটার, আর লব্ধি তরঙ্গের বিস্তার হবে তার দ্বিগুণ। সেটি আমাদের মনে রাখতে হবে।